প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। আমার প্রীতি ও শুভেচ্ছা নিও। আশা করি তোমরা সবাই সুস্থ আছো, ভালো আছো, নিরাপদে আছো। আজকের অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম জানাচ্ছি। আমি নাদিয়াতুজ জোহরা, প্রভাষক, দর্শন বিভাগ, ঢাকা কলেজ, ঢাকা। আজকে আমার এই ক্লাসটি MA শেষ পর্বের ছাত্রদের জন্য। তোমাদের কোর্স শিরোনাম বার্ট্রান্ড রাসেল ও জি মুরের দর্শন। তোমাদের কোর্স নং 311-705। তোমরা জানো আমি এই কোর্সের জিই মোরের দর্শনের অংশটুকু পড়াই। আর এরই ধারাবাহিকতায় আজকের পাঠ জি মুরের সংবেদোপাত্ত বা ইন্দ্রিয়োপাত্ত ও সংবেদন। তোমরা জানো জর্জ এডওয়ার্ড মুরের তোমাদের যে টেক্সট সেটি হচ্ছে সাম মেইন প্রবলেমস অফ ফিলোসফি, অর্থাৎ দর্শনের কতিপয় সমস্যাবলী। তো মুরের এই সাম মেইন প্রবলেমস অফ ফিলোসফি নামক গ্রন্থের দ্বিতীয় অধ্যায়ে আমরা কি প্রত্যক্ষণ করি তা নিয়ে আলোচনা করেছেন। মুরের এই অধ্যায়টি শুরু করেছেন জড়বস্তুকে জানার বিভিন্ন উপায় এর আলোচনা দিয়ে। মুর ইন্দ্রিয় প্রত্যক্ষণ লব্ধ জ্ঞানকে আদি বা মৌলিক বলে অভিহিত করেছেন। এর মাধ্যমে আমাদের হাতে কোনো বস্তু থাকলে বলতে পারি আমরা বস্তুকে দেখছি এবং অনুভব করছি। ইন্দ্রিয় অভিজ্ঞতা ছাড়াও অন্য যেসব মাধ্যমে আমরা জানতে পারি তার মধ্যে অন্যতম হল স্মৃতি, অন্য মানুষের সাক্ষ্য এবং অনুমান। তবে জড়বস্তুকে এসবের মাধ্যমে জানার ভিত্তিই হলো ইন্দ্রিয় অভিজ্ঞতা বা প্রত্যক্ষণ, যাকে মুর নাম দিয়েছেন সংবেদোপাত্ত বা ইন্দ্রিয়োপাত্ত, যাকে বলা হয় ইংরেজিতে সেন্স ডাটা। সংবেদোপাত্তের আক্ষরিক অর্থ হচ্ছে যা আমাদের সংবেদনে বা ইন্দ্রিয়ের সামনে প্রদত্ত হয়। মুরের মতে আমাদের জ্ঞানের প্রক্রিয়ায় ইন্দ্রিয়ের কাছে যেসব বিষয় বা বস্তুর গুণ উপস্থিত হয় তাই হচ্ছে ইন্দ্রিয় উপাত্ত। ইন্দ্রিয়ের সামনে এভাবে প্রতীয়মান হওয়া ইন্দ্রিয় উপাত্তকে জ্ঞান লাভের প্রক্রিয়ায় সবচেয়ে প্রাথমিক এবং গুরুত্বপূর্ণ ধাপ বলে মুর মনে করেন। এখানে সাম মেইন প্রবলেমস অফ ফিলোসফি গ্রন্থের দ্বিতীয় অধ্যায়েই মুর এই সংবেদোপাত্ত নিয়ে আলোচনা করেছেন এবং তিনি জড়বস্তুকে জানার জন্য বিভিন্ন বিষয় বা বিভিন্ন উপায় নিয়ে আলোচনা করেছেন। আর তার মধ্যে একটি উপায় হচ্ছে ইন্দ্রিয় প্রত্যক্ষণ, মানে ইন্দ্রিয় প্রত্যক্ষণের যে বিষয়গুলো নিয়ে, যে ইন্দ্রিয় প্রত্যক্ষণ ছাড়াও আমরা যে বিষয় নিয়ে গুলোর মাধ্যমে আমরা জড়বস্তুকে জানি সেগুলো নিয়েও তিনি এখানে আলোচনা করেছেন। তো তার মধ্যে তিনি সবচেয়ে গুরুত্ব দিয়েছেন ইন্দ্রিয় প্রত্যক্ষণ লব্ধ যে জ্ঞান সেটা হচ্ছে সংবেদোপাত্তকে। অর্থাৎ সংবেদ কি, যে মানে ইন্দ্রিয়ের সামনে আমাদের পঞ্চেন্দ্রিয় যে সেই ইন্দ্রিয়ের সামনে যেভাবে আমরা কোনো কিছু, যার মাধ্যমে আমরা কোনো কিছু দেখি সেটাই হচ্ছে সংবেদোপাত্ত। অর্থাৎ ইন্দ্রিয় উপাত্তকে জ্ঞান লাভের প্রক্রিয়ায় এই যে আমাদের যে কোনো একটা বিষয়ে, জগতের যে কোনো বিষয়ে আমরা জ্ঞান লাভ করি সেই জ্ঞান লাভের যে একটা প্রাথমিক প্রক্রিয়া, আদি প্রক্রিয়া, সেটি হচ্ছে এই ইন্দ্রিয় উপাত্ত। আমরা কোনো কিছুকে আমাদের সামনে প্রতীয়মান হয় যে বিষয়টা, সেটি আমাদের ইন্দ্রিয় উপাত্তের মাধ্যমেই প্রতীয়মান হয়। তাহলে কি, যে এই যে আমাদের জানার যে ভিত্তি, সেই জানার যে ভিত্তি সেগুলোর মধ্যে এই যে আমাদের ইন্দ্রিয় অভিজ্ঞতা বা প্রত্যক্ষণ, এই মানে কি, যে আমরা আমাদের যে পঞ্চেন্দ্রিয়ের মাধ্যমে যে দেখি আমাদের ইন্দ্রিয় অভিজ্ঞতা বা প্রত্যক্ষণ, আর একেই তিনি মোর সংবেদোপাত্ত বা ইন্দ্রিয়োপাত্ত বলেছেন। মুরের মতে ইন্দ্রিয় প্রত্যক্ষণের মাধ্যমে জড়বস্তুকে জানার প্রক্রিয়ায় ইন্দ্রিয় উপাত্ত হচ্ছে একটি আবশ্যিক বিষয়। তাহলে কি ইন্দ্রিয় প্রত্যক্ষণের মাধ্যমে মানে কি, আমরা যে আমাদের পঞ্চেন্দ্রিয়ের যে ইন্দ্রিয়, আমরা যে ইন্দ্রিয়, সেই ইন্দ্রিয়ের মাধ্যমে যে আমরা চারপাশের মাধ্যমে যে জগতে যা কিছু আমরা দেখি সেই দেখা বা জানার প্রক্রিয়ায় ইন্দ্রিয়োপাত্ত হচ্ছে একটি আবশ্যিক বিষয়, মানে একটি খুবই অবশ্যই থাকবে এই ইন্দ্রিয়োপাত্তটি।
ইন্দ্রিয় উপাত্তই আমাদের জ্ঞান হিসাবে পরিণত হয়, অর্থাৎ আমরা আমাদের ইন্দ্রিয় প্রত্যক্ষণের মাধ্যমে জড়বস্তুকে, অর্থাৎ যে বিষয়গুলোকে আমরা জানছি, আমরা যে বিষয়টা দেখছি, সেটা কি দেখছি, আমরা আমাদের সামনে কি উপস্থিত হচ্ছে, সেটা হচ্ছে এই ইন্দ্রিয় উপাত্ত। অর্থাৎ জ্ঞান মানেই হলো ইন্দ্রিয় উপাত্তের জ্ঞান, মানে আমরা জড়বস্তুর যে জ্ঞানটা লাভ করছি, যে জিনিসটা দেখছি, সেটাই হচ্ছে এই ইন্দ্রিয় উপাত্তের জ্ঞান। মুর বলেন, আমি যদি ইন্দ্রিয় প্রত্যক্ষণের মাধ্যমে একটা জড়বস্তুকে না জানতাম, তাহলে আমি সম্ভবত অন্য কোনো উপায়ে জড়বস্তুকে কখনোই জানতে পারতাম না। এবং এটা সার্বিকভাবে সত্য বলে মনে হয়, কেউ কখনো কোনো জড়বস্তুর অস্তিত্ব সম্পর্কে আদৌ জানতে পারত না, যদি না সে প্রথম তার ইন্দ্রিয়ের মাধ্যমে এদের কিছু কিছু জানত। ইন্দ্রিয় প্রমাণ তাই এমন একটি প্রমাণ যার উপর জড়বস্তুসমূহকে জানার আমাদের অন্যান্য সব উপায় ভিত্তিশীল বলে মনে হয়। তাহলে এখানে কি বলা হয়েছে, যে এখানে মুর নিজেই বলেছেন, যে এটা মুরের কথা, একদম তো মুর বলেছেন যে বলছেন যে আমি যদি ইন্দ্রিয় প্রত্যক্ষণের মাধ্যমে একটা জড়বস্তুকে না জানতাম, তাহলে আমি সম্ভবত অন্য কোনো উপায়ে জড়বস্তুকে জানতে পারতাম না। তাহলে কি ইন্দ্রিয় প্রত্যক্ষণের মাধ্যমে আমি জড়বস্তুকে জানি, এবং এটা স্বাভাবিকভাবে, মানে এটা সাধারণভাবে বলা হয়েছে যে এটা সত্য বলা হয়। কেউ কখনো কোনো জড়বস্তু অস্তিত্ব সম্পর্কে আদৌ জানতে পারতো না, যদি সে তার ইন্দ্রিয়ের মাধ্যমে এদের কিছু কিছু জানতো। অর্থাৎ ইন্দ্রিয়ের মাধ্যমে না কিছু এই জড়বস্তু সম্পর্কে না জানলে, মানে জড়বস্তু বলতে সে সম্পর্কে সে কিছুই জানতে পারতো না। তাই ইন্দ্রিয় প্রমাণ তাই এমন একটি প্রমাণ যার উপর জড়বস্তুসমূহকে জানার আমাদের অন্যান্য সব উপায় ভিত্তিশীল বলে মনে হয়। ইন্দ্রিয় প্রত্যক্ষণে যা সরাসরি ধরা পড়ে তাই হলো ইন্দ্রিয় উপাত্ত। তাহলে কি এই যে জড়বস্তুকে জানার একটি উপায় কি, ইন্দ্রিয় প্রত্যক্ষণ। ইন্দ্রিয় প্রত্যক্ষণের মাধ্যমে, মানে আমরা যে চোখ দিয়ে দেখছি, কান দিয়ে শুনছি, তারপর আমরা যে নাক দিয়ে ঘ্রাণ নিচ্ছি, তারপর আমরা মুখ দিয়ে কথা বলছি, তাহলে কি এই যে আমরা ইন্দ্রিয় প্রত্যক্ষণ, মানে এই যে আমরা দেখছি, এই কাজগুলো করছি, তাহলে কি আমাদের ইন্দ্রিয়ের মাধ্যমে যে প্রত্যক্ষণ যে বিষয়গুলো হচ্ছে, আমরা ইন্দ্রিয় প্রত্যক্ষণের মাধ্যমে যে আমরা জড়বস্তুকে দেখছি, এবং এই ইন্দ্রিয় প্রত্যক্ষণে যা সরাসরি ধরা পড়ছে, সেগুলো কি আমরা সরাসরি যা দেখছি, যে জিনিসগুলো আমরা দেখতেছি, সেগুলোই হচ্ছে ইন্দ্রিয় উপাত্ত। মোট দেখান যে ইন্দ্রিয় প্রত্যক্ষণের সময় জড়বস্তুর যে দিকগুলো আমাদের প্রত্যক্ষণ আসে, তাই হলো ইন্দ্রিয় উপাত্ত। তিনি কি বলেছেন, মোট বলেছেন যে ইন্দ্রিয় প্রত্যক্ষণের সময় ইন্দ্রিয়ের মাধ্যমে আমরা যা কিছু দেখি, সেগুলো দেখার সময় জড়বস্তুর যে দিকগুলো আমাদের প্রত্যক্ষণে আসে, জড়বস্তুর মাথায় কোনো কিছু দেখার সময় যে দিকগুলো আমাদের কাছে আসে, সেগুলোই হচ্ছে ইন্দ্রিয় উপাত্ত। মুর আরও স্পষ্ট ভাষায় বলেছেন যে ইন্দ্রিয় উপাত্ত হলো এমন কিছু যা সরাসরি প্রত্যক্ষিত হয়, তার শব্দ, গন্ধ, স্বাদ বা অন্য যে কোনো দৃশ্যমান বস্তু হোক না কেন। তাহলে কি ইন্দ্রিয় উপাত্ত হলো এমন একটা কিছু যা সরাসরি প্রত্যক্ষিত হয়। অতএব সংক্ষেপে এখানে বলা যাচ্ছে যে ইন্দ্রিয় উপাত্ত হলো জ্ঞেয় বস্তুর এমন কতগুলো দিক যা সরাসরি আমাদের প্রত্যক্ষণে ধরা পড়ে। ইহা কোনো চেতনার দ্বারা গঠিত বা তার ফল নয়, বরং চেতনা বহির্ভূতভাবেই ইহা অস্তিত্বশীল। তাহলে কি ইন্দ্রিয় উপাত্ত হলো জ্ঞেয় বস্তুর, আমরা যে জিনিসটা জানছি, যে বস্তুটা আমরা জানছি, তার এমন কতগুলো দিক, এমন জিনিস যে একটা বস্তু সম্পর্কে আমি দেখছি বা জানছি, সেই বস্তু এমন কত যেগুলো সরাসরি আমাদের প্রত্যক্ষণে আসতেছে, মানে সরাসরি আমরা আমাদের ইন্দ্রিয়ের মাধ্যমে আমরা সেটা প্রত্যক্ষণ করছি, সরাসরি আমরা দেখছি। তাহলে ইহা কোনো চেতনার দ্বারা গঠিত বা তার ফল নয়, বরং চেতনা বহির্ভূত অস্তিত্বশীল। মানে কি, যে আমি মন দিয়ে আমার মনের মাধ্যমে সেটা দেখি আর না দেখি, সেটা এই যে ইন্দ্রিয় উপাত্তগুলো এটা অস্তিত্বশীল থাকবে। এটা আমি দেখি আর না দেখি, আমি বা তুমি না দেখলে কি হবে, আরেকজন দেখছে, তার মানে কি এটা চেতনা বহির্ভূতভাবেই অস্তিত্বশীল। তাহলে কি যে বিষয়গুলো যে আমার বা তোমার সরাসরি প্রত্যক্ষণের যে বিষয়গুলো সরাসরি ধরা পড়ে, যে আমি যে জিনিসগুলো জানছি, যে জিনিসগুলো দেখছি, সেগুলোর মধ্যে যে সরাসরি যে জিনিসটা ধরা পড়ছে, সরাসরি যে জিনিসগুলো দেখছি, সেটাই হচ্ছে ইন্দ্রিয় উপাত্ত। তাহলে কি আমাদের প্রতিটি ইন্দ্রিয় এক এক প্রকার ইন্দ্রিয় উপাত্ত গ্রহণের যোগ্যতা রাখে। যেমন আমাদের দর্শন ইন্দ্রিয় কোনো কিছু দেখার বা কোনো কিছু রূপ অবলোকনের ক্ষেত্রে ব্যবহৃত হয়। এভাবে আমরা যখন বিভিন্ন ইন্দ্রিয় ব্যবহার করে জ্ঞানের বিষয়সমূহ থেকে উপাত্ত লাভ করি, তখন এই ইন্দ্রিয় উপাত্ত সম্পর্কে একটি সহজ ব্যাখ্যা দিতে গিয়ে মুর একটি খাম প্রত্যক্ষণের কথা দৃষ্টান্তস্বরূপ তুলে ধরেন।
অর্থাৎ মোর দ্য সাম মেন প্রবলেমস অফ ফিলোসফি গ্রন্থে এই যে ইন্দ্রিয়পাত্য বা ইন্দ্রিয়পাত্তাকে বা সংবেদপাত্যও বলা হয়, মানে ইন্দ্রিয়পাত্য বা সংবেদপাত্যের যে কথা বলেছেন তিনি, মানে কি যে আমরা সরাসরি যে বিষয়টা প্রত্যক্ষণ করছি সেই যে ইন্দ্রিয়পাত্য, সেটা তিনি ব্যাখ্যা দিতে গিয়ে তিনি একটি উদাহরণ দিয়েছেন যে একটা খাম, মানে একটা খাম প্রত্যক্ষণের কথা বলেছেন। তিনি দেখান যে খামটি প্রত্যক্ষণ করার সময় তিনি যা দেখেছিলেন তা হচ্ছে একটি বিশেষ সাদাটে রঙের ছাপ, একটি বিশেষ আকৃতি ও একটি বিশেষ আকার। তাহলে কি যে মোর ইন্দ্রিয় প্রত্যক্ষণের ব্যাখ্যা দিতে গিয়ে তিনি বলছেন এটা ইন্দ্রিয় প্রত্যক্ষণ, মানে আমরা আমাদের ইন্দ্রিয়ে বা ইন্দ্রিয় প্রত্যক্ষণের মাধ্যমে যে উপাত্তটা, যে সংবেদোপাত্ত বা যে ইন্দ্রিয় উপাত্তটা দেখছি সেটা কি, সেটা একটা খামের সাথে তুলনা করেছেন যে একটা খামকে আমি প্রত্যক্ষণ করছি এবং খামকে প্রত্যক্ষণ ইন্দ্রিয়ের মাধ্যমে আমরা প্রত্যক্ষণ করছি এবং প্রত্যক্ষণ করার সময় সেই খামের কি দেখছি, যে দেখছি যে মানে যেটা মুর বলছেন যে মুর দেখছেন যে খামটা একটা বিশেষ সাদাটে রঙের, মানে একটা সাদা রঙের খাম এবং এটার একটা বিশেষ আকৃতি আছে এবং একটি বিশেষ আকার আছে। তাহলে এই যে তিনি বলছেন যে এই যে বিশেষ একটা সাদা রঙের একটা খাম, আমি কি দেখছি যে একটা সাদা রঙের খাম প্রত্যক্ষণ করছি এবং এই খামের কি আছে, একটি আকৃতি আছে এবং একটি বিশেষ আকার আছে। তাহলে এই যে একটা আমি এর রং দেখছি বা এবং আকৃতি দেখছি, আকার দেখছি, তাহলে কি এগুলোকে, এই যে রং, আকৃতি, আকার, এগুলোকেই মোর কি বলেছেন, ইন্দ্রিয় উপাত্ত বলে আখ্যায়িত করেছেন। তাহলে এ থেকে আমরা ইন্দ্রিয়পাত্য বা সংবেদপাত্যের কয়েকটি বৈশিষ্ট্যের কথা বলতে পারি। যে সংবেদপাত্য বা ইন্দ্রিয়পাত্য হচ্ছে এমন একটা কিছু যা আমাদের মনে সরাসরি প্রত্যক্ষিত হয়। তাহলে সংবেদপাত্য এমন কিছু যা সরাসরি আমাদের মনে প্রত্যক্ষিত হয়। সংবেদপাত্য হচ্ছে সেই সকল জিনিস যা সংবেদন দ্বারা প্রদত্ত হয়। তাহলে সংবেদনের উপাত্ত মানে সংবেদপাত্য বা ইন্দ্রিয়ের উপাত্ত যে সেই জিনিসগুলো যেগুলো সংবেদন দ্বারা প্রদত্ত হয়। আচ্ছা, মানে এখানে আমরা বলতে পারি যে সংবেদনটা কি, সংবেদন কি, আমরা সংবেদন সম্পর্কে আরও একটু পরে ডিটেলস পড়বো, কিন্তু তার আগে আমি জাস্ট বলি যে সংবেদনটা হচ্ছে কি, যে আমি যে দেখছি, আমি এই যে ওই যে আমি যদি বলি যে আমি আমার ওই যে তিনি সংবেদপাত্রের খামের উদাহরণ দিয়ে যে বলছেন যে খামের যে রং, খামের আকৃতি, আকার, যে এটা সংবেদপাত্র, তাহলে তিনি জাস্ট মুর দেখছেন, মুর কি একটা খাম দেখেছেন, তিনি এই যে তার দেখাটা সেটা হচ্ছে সংবেদন, আর তিনি কি দেখেছেন সেগুলো হচ্ছে সংবেদপাত্য। তাহলে কি সংবেদপাত্য হচ্ছে সেই সকল জিনিস যা সংবেদন দ্বারা প্রদত্ত হয়। তাহলে তার দেখা দ্বারা যে জিনিসগুলো তার জাস্ট সংবেদন, অর্থাৎ তিনি দেখলেন সেটা দ্বারাই যা কিছু তিনি দেখছেন সেগুলোই হচ্ছে সংবেদপাত্য। সংবেদপাত্য কোনো যৌক্তিক বচন বা জ্ঞান নয়। সংবেদপাত্য কোনো মানসিক উপলব্ধি বা চেতনা বিষয়ক উপলব্ধি নয়, অর্থাৎ এটি আমাদের মন বা চেতনা সম্পর্কেও কোনো সরাসরি উপলব্ধি নয়। কোনো ব্যক্তি সংবেদপাত্যকে সরাসরি প্রত্যক্ষণ বা উপলব্ধি করেন। সংবেদপাত্য সংবেদন থেকে ভিন্ন। তাহলে কি সংবেদপাত্যটা এক জিনিস, সংবেদনটা আরেক জিনিস। সংবেদপাত্য কি, যে আমাদের জাস্ট আমরা কোনো একটা বস্তু যে বিষয়গুলো দেখছি, যে উপাত্তগুলো দেখছি সেগুলো হচ্ছে সংবেদপাত্য। আর আমি যে দেখলাম, জাস্ট আমার দেখার যে একটা মানসিক প্রক্রিয়া, আমি দেখলাম, সেই দেখাটাই হচ্ছে আমার সংবেদন। সংবেদপাত্য মনের মধ্যে নয় বরং বস্তুর মধ্যে অবস্থান করে, অর্থাৎ সংবেদপাত্য সবসময় কোনো না কোনো বস্তুর মধ্যে অবস্থান করে। আর সংবেদপাত্য প্রত্যক্ষণের বিষয় হলেও ইহা প্রত্যক্ষ নির্ভর নয়, অর্থাৎ প্রত্যক্ষিত না হলে এর অস্তিত্ব থাকবে না এমন নয়। তো সংবেদপাত্য প্রত্যক্ষণের বিষয় হলেও ইহা প্রত্যক্ষ নির্ভর নয়, মানে কোনো একটা কিছু, কোনো একটা বস্তুর সংবেদপাত্য আছে, সেটা আমি দেখলেও আছে বা আমি না দেখলেও আছে। মানে কি, যে আমি প্রত্যক্ষণ না করলাম, অন্য কেউ প্রত্যক্ষণ করতে পারে, বা তুমি কেউ প্রত্যক্ষণ না করলাম, সেই জিনিসটা কোনো একটা জিনিস আছেই। তাহলে কি, যে তাহলে প্রত্যক্ষিত না হলেও এই সংবেদপাত্যের তাহলে কি, যে অস্তিত্বটা সবসময় থাকবেই। এখন আমরা আসি এই যে সংবেদপাত্যটা মোটামুটি জানলাম। তারপরে আমরা এখন মূল যে সংবেদপাত্য এবং সংবেদনের মধ্যে যে মূল পার্থক্যগুলো কিভাবে আসলো আমরা সেগুলো নিয়ে এখন একটু আলোচনা করব।
মোর সংবেদপাত্য বা ইন্দ্রিয়পাত্য ও সংবেদনকে সম্পূর্ণ পৃথক বিষয় বলে মনে করেন। তাহলে কি, কারণ আমরা দেখছি এখানে যে একটু আগে আমরা দেখলাম যে সংবেদপাত্য সংবেদনটা সম্পূর্ণ আলাদা, পৃথক। আমরা সাধারণভাবে মনে করি ইন্দ্রিয়পাত্য বা সংবেদন মনে তেমন কোনো পার্থক্য নেই। মানে আমরা সাধারণভাবে মনে করি যে সংবেদন সংবেদপাত্য, সংবেদন দেখা সংবেদপাত্য, যা মানে যে বিষয়গুলো দেখলাম মানে দুটোই তো দেখার মধ্যে, তাহলে কি মনে হয় এই ইন্দ্রিয়পাত্য এবং সংবেদন দুটো একই জিনিস। কিন্তু আসলে এগুলোর মধ্যে পার্থক্য আছে এবং অনেক দার্শনিকই এগুলোর অভিন্ন বিষয়। শুধু আমরা সাধারণ মানুষরা, অনেক দার্শনিকও এই সংবেদপাত্য এবং সংবেদনকে এক অভিন্ন মনে করে থাকেন। কিন্তু মুর বলেন এই ইন্দ্রিয়পাত্যকে সংবেদন বলা বা সংবেদনের সাথে এক করে দেখা একটা ভ্রান্ত ধারণা। কারণ ওই যে তিনি একটি খামের উদাহরণ দিয়েছেন, কারণ খামের সাদাটে রঙের ছাপ, এর আকার আকৃতি, এগুলো হচ্ছে ইন্দ্রিয়পাত্য, আর খামটিকে দেখার যে প্রক্রিয়া তা হচ্ছে সংবেদন। তিনি তাহলে এই যে সংবেদন এবং সংবেদপাত্যকে তিনি জাস্ট তার সাম মেইন প্রবলেমস অফ ফিলোসফি গ্রন্থে তার একটি উদাহরণের মাধ্যমেই এই সাদা একটি খামের কথা যে বলেছেন, এর মাধ্যমে তিনি এই উদাহরণ দিয়েই কিন্তু তিনি সংবেদপাত্য কী এবং সংবেদন কি তা স্পষ্টভাবে বুঝিয়ে দিয়েছেন। তাহলে কি, তিনি একটা বস্তু দেখেছেন, অর্থাৎ একটা খামের কথা বলতেছেন যে খামের একটা সাদা রঙের ছাপ, এর আকার আকৃতি। তাহলে কি এই যে খামের ছাপ, আকার আকৃতি, এগুলোই হচ্ছে সংবেদপাত্য বা ইন্দ্রিয়পাত্য। তাহলে কি যে উপাত্ত মানে যে আবরণটা বা যে বিষয়গুলো আমি দেখছি, তাহলে কি সেগুলো হচ্ছে কোনো একটা বস্তু, যে বিষয়গুলো আমি পাচ্ছি সেগুলো হচ্ছে ইন্দ্রিয়পাত্য। আর কি এই যে ওই যে আমি খামটা দেখলাম, আমার জাস্ট দেখায়, সে দেখা মানে আমি দেখছি, দেখার যে প্রক্রিয়া মানে কি আমি দেখছি, আমি দেখলাম যে আমার যে দেখার যে একটা প্রক্রিয়া, সেটাই হচ্ছে সংবেদন। তাহলে এখানে মোরের ভাষায় অনেক দার্শনিকই আমি যেগুলোকে ইন্দ্রিয় উপাত্ত বলছি সেগুলোকে সংবেদন বলে অভিহিত করেন। দৃষ্টান্তস্বরূপ তারা বলেন যে ওই বিশেষ রঙের ছাপ একটি সংবেদন ছিল, কিন্তু আমার মনে হয় সংবেদন পদটি বিভ্রান্তিকর। তাহলে কি যে এই যে মানে বলতেছেন যে এই যে তিনি মুর যেখানে বলছেন যে কোনো একটা বস্তুর কোনো একটা ছাপ বা কোনো একটা রঙের কালার বা ছাপ, সেটা কি একটা সংবেদন। কিন্তু অনেক দার্শনিক বলতেছেন যে এই যে রঙের ছাপ, এটা হচ্ছে একটা সংবেদন ছিল। তাহলে কি যদি এইটাকে রঙের ছাপকে সংবেদন বলেন বিভিন্ন দার্শনিকরা, তাহলে এটা একটা বিভ্রান্তির সৃষ্টি হবে। মুরের মতে আমরা যখন কোনো রং প্রত্যক্ষণ করি তখন আমরা সংবেদন বলতে বুঝাবো ওই রং দেখার প্রক্রিয়াটি, আমরা যে রং দেখছি তা নয়। তাহলে এখানে মোর কি বলেছেন যে তার যে উদাহরণ দিয়েছেন যে আমরা কোনো একটা রং প্রত্যক্ষণ করছি, তাহলে আমরা যখন কোনো রং প্রত্যক্ষণ করি তখন আমরা সংবেদন বলতে বোঝাবো এই রং দেখার প্রক্রিয়াটি। তাহলে কি আমি যে রংটা দেখছি, জাস্ট এই দেখার যে প্রক্রিয়াটা, ঠিক আছে, সেটাই সংবেদন। সংবেদন হচ্ছে তাই কোনো অভিজ্ঞতার একটি প্রক্রিয়া, অভিজ্ঞতার বিষয় বা অভিজ্ঞত জ্ঞান নয়। সংবেদন তাই ইন্দ্রিয় উপাত্তকেও অন্তর্ভুক্ত করে। তাহলে কি সংবেদন হচ্ছে তাই যা অভিজ্ঞতার একটি প্রক্রিয়া। তাহলে কি যে আমি যে জিনিসটা দেখছি, জাস্ট তার যে দেখার একটা প্রক্রিয়া, দেখার যে একটা মানসিক প্রক্রিয়া, সেটাই হচ্ছে সংবেদন। এবং তাহলে কি এই সংবেদনটা এমন একটা বেশি যেটা তাহলে কি এই সংবেদপাত্যকেও অন্তর্ভুক্ত করে। অর্থাৎ কোনো বস্তু দেখার বা কোনো কিছু সম্পর্কে অভিজ্ঞতা অর্জনের প্রক্রিয়াটি হচ্ছে সংবেদন, যা একটি মানসিক প্রক্রিয়াও বলে। মনের মধ্যে এই সংবেদনের স্থান, তাহলে কি সংবেদনের স্থানটা মনের মধ্যে থাকে। এবং কোনো বস্তু দেখার বা কোনো কিছু সম্পর্কে অভিজ্ঞতা অর্জনের যে প্রক্রিয়াটা, তাহলে আমি একটা জাস্ট এখানে সে সাদা খামের কথা বলা হয়, বা আমি যে কোনো একটা বস্তু আমি দেখলাম, মানে জাস্ট আমি দেখলাম বা সেই সম্পর্কে আমি কিছু অভিজ্ঞতা অর্জন করব। তাহলে কি এই যে জাস্ট আমার অভিজ্ঞতা অর্জনের যে প্রক্রিয়া, যে আমি কিসের মাধ্যমে অভিজ্ঞতা অর্জন করছি, ওই যে আমি জাস্ট আমার দেখাটা, তাহলে সেই দেখাটা জাস্ট আমার একটা সেটা যে আমি দেখলাম, কিভাবে দেখলাম, সেটার যে একটা মানসিক প্রক্রিয়া, আমার যে মনের প্রক্রিয়া, যে সেই মনের এই মানসিক প্রক্রিয়াটি হচ্ছে সংবেদন। এবং মানুষের মনের যেহেতু এটি একটা মানসিক প্রক্রিয়া, তাহলে কি মনের মধ্যেই সংবেদনের স্থান। আবার অন্যদিকে এখন বলা যায় যে সংবেদপাত্যটা কি, কোনো বস্তু দেখার পর
তাহলে কি সংবেদনের মাধ্যমে কি আমি জাস্ট কোনো বস্তু দেখলাম, তারপর কি কোনো বস্তু দেখার পর ওই বস্তুর রং, আকার, আয়তন ইত্যাদি সম্পর্কে আমাদের যে উপলব্ধি হচ্ছে তাই হচ্ছে ইন্দ্রিয়পাত্য বা সংবেদপাত্য। এবং এর অবস্থান মনের মধ্যে নয়। তাহলে কি আমি জাস্ট কোনো কিছু দেখব, আমার দেখার যে প্রক্রিয়াটা, তাহলে আমার যে দেখাটা, যে মানসিক প্রক্রিয়াটা, সেটাই হচ্ছে সংবেদন। আর আমি ওই যে দেখলাম, আমি কোনো বস্তু দেখলাম, তাহলে আমি সেটার কি দেখলাম, আমার যে অভিজ্ঞতা অর্জন হলো দেখার পরে, সেটা আমি কী দেখার পরে আমার অভিজ্ঞতা অর্জন হলো। তাহলে কি যে কী দেখলাম, যে আমি একটা বস্তুর রং, আকার, আয়তন, তারপরে এগুলো যে দেখলাম, সেইগুলো দেখার পরে আমার মধ্যে যে উপলব্ধি সৃষ্টি হলো, তাহলে কি সেই যে আমি যা দেখলাম সেগুলোই হচ্ছে ইন্দ্রিয় উপাত্ত। মুরের মতে ইন্দ্রিয়পাত্য বলেছেন যে ইন্দ্রিয়পাত্য প্রত্যক্ষিত না হলেও এটি অবস্থান করতে পারে, কিন্তু সংবেদন সর্বদা আমাদের মানসিক প্রক্রিয়ার সাথে জড়িত, তাই এর অস্তিত্ব মন সাপেক্ষ। তাহলে কিন্তু ইন্দ্রিয়পাত্য প্রত্যক্ষিত না হলেও এটি অবস্থান করতে পারে, কিন্তু সংবেদন সর্বদা আমাদের মানসিক প্রক্রিয়ার সাথে জড়িত, তাই এর অস্তিত্ব মন সাপেক্ষ। এখন মুর এখানে বলছেন যে আমি যে রঙের ছাপ দেখেছিলাম তা আমার দেখার পর অস্তিত্বশীল থাকতে পারে, অথচ আমি যখন এটা দেখা থেকে বিরত থাকব তখন অবশ্য আমার এটাও দেখাও শেষ হয়ে যাবে। বস্তুর জ্ঞান এবং এর ইন্দ্রিয়পাত্যের জ্ঞানকে মুর একই বলে মনে করেন। তাহলে কি আমি যখন কোনো একটা বস্তুকে দেখলাম, বস্তুর ইন্দ্রিয়পাত্য দেখলাম, তাহলে কি আমি যদি নাও দেখি তারপরেও সেই ইন্দ্রিয়পাত্যটা রয়ে গেল, তাহলে সেই বস্তুর জ্ঞান এবং ইন্দ্রিয়পাত্যের জ্ঞানকে মুর একই বলে মনে করেন, কেননা ইন্দ্রিয়পাত্যের মাধ্যমেই বস্তু প্রকাশিত হয়। তাহলে কি আমি যে একটা সাদা খামের যে ইন্দ্রিয়পাত্যগুলো দেখলাম তার মাধ্যমেই এটা বুঝলাম যে এটা একটা খাম, এটা একটা বস্তু, কিন্তু বস্তুর জ্ঞান ও সংবেদন এক ও অভিন্ন নয়, কেননা সংবেদন একটি মানসিক প্রক্রিয়া, এর সাথে আত্মগত কিছু বিষয় মিশ্রিত থাকে। তাহলে সংবেদনটা এবং সংবেদপাত্যটা এক জিনিস নয়। সংবেদন হচ্ছে তাহলে কি যে আমার যে দেখাটা, সেটা হচ্ছে কোনো কিছু সম্পর্কে যে আমার জাস্ট দেখলাম, সেই দেখাটা হচ্ছে সংবেদন, এবং আমি তার কি দেখলাম সেটাই হচ্ছে সংবেদপাত্য। এখানে মুরের ফিলোসফিক্যাল স্টাডিজে নামক প্রবন্ধে আরেকটি উদাহরণের মাধ্যমে তিনি এই যে তার এই সংবেদপাত্য কথা বলেছেন। যেমন আমরা যখন চক্ষু দিয়ে কালির দোয়াত দেখি তখন দেখা সংবেদন, এবং কালির দোয়াত বস্তু। কালির দোয়াতকে বিশ্লেষণ করলে আমরা এর উপাদান বা আধার হিসেবে রঙের পোঁচকে, আকার বা আয়তনকে বুঝি। এই রঙের পোঁচ, আকার ও আয়তনের সমষ্টি বিশেষ আমাদের সংবেদনে উপস্থাপিত হয়। মুরের মতে বস্তুর আদেহ সংবেদনে উপস্থাপিত হলেই সংবেদপাত্যে পরিণত হয়। তাহলে কি এই যে এখানে আবার কালির দোয়াতে যে সাবমেইন প্রবলেমস অফ ফিলোসফিতে তিনি যে সংবেদপাত্যকে যেমন খামের উদাহরণের মাধ্যমে তুলে ধরেছেন, আবার তিনি তার আরেকটি গ্রন্থে এই যে উদাহরণের মাধ্যমে এই একটা কালির দোয়াতের সাথে তিনি উদাহরণ হিসেবে দেখিয়েছেন যে কালির দোয়াত সেটা দেখাটা সংবেদন, এবং এই যে কালির দোয়াত কি একটা বস্তু, এটা সেই কালির দোয়াতকে বিশ্লেষণ করলে কি পাই আমরা, এর বিভিন্ন উপাদান পাই। তাহলে কি যে এই কালির দোয়াতকে কি একটা রং আছে, তারপরে এটা রং বা একটা পোজ আছে, বা এটা আকার আছে, আয়তন আছে, এই জিনিসগুলো। তাহলে এই যে এইটার রং, আকার, আয়তন এই সব কিছু মিলে যে আমাদের সব কিছুই যে আমাদের কোথায় উপস্থাপিত হচ্ছে, এই সব কিছুই আমাদের সংবেদনে, মানে আমার ওই যে আমার জাস্ট দেখাটার মধ্যে উপস্থাপিত হচ্ছে, সেটাই হচ্ছে ইন্দ্রিয় উপাত্ত। এখন এই যে আমরা ইন্দ্রিয় উপাত্ত বা সংবেদপাত্য সম্পর্কে জানলাম, এবং সংবেদন সম্পর্কে জানলাম, তাহলে এই সংবেদপাত্য বা ইন্দ্রিয়পাত্য সংবেদন সম্পর্কে আমরা যে বিষয়গুলো জানলাম, এগুলো থেকে কিন্তু আমাদের মূল কিছু পার্থক্য চলে আসে। আমরা একটু পার্থক্যগুলো দেখে নিই। ইন্দ্রিয় উপাত্ত শব্দটির দ্বারা ইন্দ্রিয়ের কাছে প্রদত্ত প্রত্যক্ষণের বিষয়াদিকে বোঝায়। কি ইন্দ্রিয়োপাত্ত শব্দটি দ্বারা ইন্দ্রিয়ের কাছে প্রদত্ত প্রত্যক্ষণের বিষয়াদিকে বোঝায়। সংবেদপাত্য প্রত্যক্ষিত না হলেও এটি অবস্থান করতে পারে। পক্ষান্তরে সংবেদন হলো প্রত্যক্ষণের প্রক্রিয়া। তাহলে কি বলা হয়েছে, একটি হচ্ছে ইন্দ্রিয়পাত্য শব্দটি দ্বারা ইন্দ্রিয়ের কাছে প্রদত্ত প্রত্যক্ষণের বিষয়ের দিকে বোঝায়। অর্থাৎ ইন্দ্রিয়পাত্য বা সংবেদন দ্বারা যে আমাদের ইন্দ্রিয়, মানে আমরা যা কিছু দেখছি সেই ইন্দ্রিয়ের সামনে প্রদত্ত প্রত্যক্ষণ, আমি যে আমার যে প্রত্যক্ষণ করছি, আমি যে দেখছি সেই বিষয়টাকে বোঝায়। তাহলে কি সংবেদপাত্য, তাই বলা হয়েছে যে এই যে সংবেদপাত্যটা এটা প্রত্যক্ষ
প্রত্যক্ষিত না হলেও অবস্থান করতে পারে। পক্ষান্তরে সংবেদনটা কি? সংবেদন হলো প্রত্যক্ষণ। এই যে আমি যে প্রত্যক্ষণ করছি, যে বিষয়গুলো প্রত্যক্ষণের পরে যে বিষয়গুলো আমার ইন্দ্রিয় উপাত্ত হিসেবে আসছে, সেই প্রত্যক্ষণ যে করলাম, সেই প্রত্যক্ষণের প্রক্রিয়াটাই হচ্ছে সংবেদন। তাহলে কি সংবেদন হচ্ছে কোনো কিছু সম্পর্কে অভিজ্ঞতা অর্জনের একটি মানসিক প্রক্রিয়া। তাহলে কি সংবেদনটা আমি যে বিষয় সম্পর্কে জানছি, সেই যে জানার যে একটা জানছি, যে প্রক্রিয়ার মাধ্যমে জানছি। জাস্ট যেমন আমি বললাম যে আমি সাদা খাম সম্পর্কে সামনের যে বিষয়গুলো দেখছি, যে তার আকার আছে, আয়তন আছে, রং আছে, তাহলে কীভাবে দেখছি, যে এই যে জিনিসগুলো আমি জানলাম, সেটা কি আমি আমার দেখার মাধ্যমে জানলাম। তাহলে কি এই যে দেখার যে এই দেখে আমি অভিজ্ঞতা অর্জন করেছি। তাহলে কি এই যে জাস্ট আমার অভিজ্ঞতা অর্জনের যে একটা মানসিক প্রক্রিয়া, আমার যে দেখাটা, সেটাই হচ্ছে সংবেদন। কিন্তু বস্তুর রং, আকার, আকৃতি সমষ্টি বিশেষ হিসেবে ইন্দ্রিয় উপাত্ত বস্তুর মধ্যে অবস্থান করে, মনের মধ্যে নয়। তাহলে কি জাস্ট আমার দেখাটা আমার মনের মধ্যেই আছে, যে আমি আমার মনের মাধ্যমে আমি দেখছি। আমি কিভাবে দেখব? কারণ কিন্তু এখানে বলা হয়েছে যে বিষয়গুলো আমি দেখছি, সেই বিষয়গুলোর সমষ্টি হচ্ছে ইন্দ্রিয়পাত্য। তারপর বলা হচ্ছে বা সংবেদপাত্য। প্রত্যক্ষণের সময়েই সংবেদন সৃষ্টি হয় এবং তা মন সাপেক্ষ। প্রত্যক্ষণের সময়েই সংবেদন সৃষ্টি, আমি জাস্ট দেখলাম, প্রত্যক্ষণ করলাম, সেটার মাধ্যমেই প্রত্যক্ষ করা, সেটাই তখনই সংবেদন সৃষ্টি হয় এবং এটা মন সাপেক্ষ। কিন্তু ইন্দ্রিয়পাত্য প্রত্যক্ষণ বহিতভাবে, অর্থাৎ মন নিরপেক্ষভাবে অস্তিত্বশীল। অর্থাৎ আমি যদি আমি না দেখলাম, আরেকজন দেখতে পারে, বা না দেখলাম তুমি না দেখলেও সেটা স্বাভাবিকভাবেই হয়তো সেই বিষয়টা আছেই। তাহলে কি সেটা আমি না দেখলে, আমরা নাম দেখলেও মন নিরপেক্ষভাবে সেটা কিন্তু অস্তিত্বশীল থাকে। তারপরে বলা হয়েছে যে ইন্দ্রিয়পাত্য জড়বস্তুর সাথে সরাসরি সম্পর্কিত, অর্থাৎ এটি জড়বস্তুর প্রতিনিধিত্ব করে, কিন্তু সংবেদন হচ্ছে ইন্দ্রিয়পাত্যকে বোঝার একটি প্রক্রিয়া মাত্র। তাহলে কি ইন্দ্রিয়পাত্য বা সংবেদনটা জড়বস্তুর সাথে সরাসরি সম্পর্কিত, অর্থাৎ এটি জড়বস্তুর প্রতিনিধিত্ব করে, কিন্তু সংবেদন হচ্ছে ইন্দ্রিয়পাত্যকে বোঝার একটি প্রক্রিয়া মাত্র। তাহলে কি ওই যে ইন্দ্রিয়পাত্যকে আমি যে জানবো, বুঝবো, সেটা কি কিসের মাধ্যমে জানবো? সংবেদনের মাধ্যমে জানবো। তারপর বলা যে সংবেদন ইন্দ্রিয়পাত্যের মধ্যে মূল পার্থক্য হচ্ছে সংবেদন হলো অভিজ্ঞতা অর্জনের প্রক্রিয়া, আর ইন্দ্রিয়পাত্য হলো অভিজ্ঞতার বিষয়। তাহলে কি সংবেদনটা হলো আমি যে অভিজ্ঞতা অর্জন করব, সেই অভিজ্ঞতা অর্জনের একটা প্রক্রিয়া, মানসিক প্রক্রিয়া হচ্ছে সংবেদন, আর ইন্দ্রিয়পাত্য হলো অভিজ্ঞতার বিষয়। এই যে আমি সংবেদনের মাধ্যমে যা যা দেখলাম, যা যা জানলাম, সেই অভিজ্ঞতার মধ্যে আমার যা যা আসলো, মূল যে বিষয়গুলো দেখলাম, সেগুলো হচ্ছে ইন্দ্রিয় উপাত্ত। এখন আমরা দেখব যে ব্যক্তির সাথে ইন্দ্রিয়পাত্য বা সংবেদপাত্যের সম্পর্ক আছে কিনা। মুরের মতে ব্যক্তি সংবেদপাত্যকে সরাসরি প্রত্যক্ষণ বা উপলব্ধি করে। তার মতে বস্তু সম্পর্কে সরাসরি উপলব্ধি বা প্রত্যক্ষণই তখনই সংঘটিত হয় যখন ব্যক্তি কোনো রঙের অবলোকন করে, বা যখন সে কোনো শব্দ বাস্তবে শ্রবণ করে, বা আগুনে হাত স্পর্শ করার সাথে সাথে তাপের তথাকথিত সংবেদন সে অনুভব করে। তাহলে সুতরাং কোনো কিছুকে সরাসরি দেখা বা প্রত্যক্ষণের বিষয়টি ব্যক্তির মানসিক প্রক্রিয়ার সাথে জড়িত ও সম্পর্কযুক্ত। কিন্তু যা দেখা যায় বা প্রত্যক্ষিত হয় বস্তু, সে আদেয় উপাত্তগুলো ব্যক্তির সাথে সম্পর্কযুক্ত নয়। তাহলে কি কোনো কিছু সরাসরি দেখা বা প্রত্যক্ষণের যে বিষয়টি, সেটা ব্যক্তির মানসিক প্রক্রিয়ার সাথে জড়িত। তাহলে কি যে কোন বিষয়টা ব্যক্তির মানসিক প্রক্রিয়ার সাথে জড়িত? জাস্ট আমি কোনো কিছু দেখব, আমার যে দেখা, জাস্ট আমি সরাসরি দেখা বা প্রত্যক্ষণ করা, সেই দেখাটা আমি কিভাবে দেখব, সেই দেখাটাই হচ্ছে দেখার যে মানসিক প্রক্রিয়াটা, সেটাই হচ্ছে আমার সেটাই হচ্ছে আমার সংবেদন। তাহলে কি যে জাস্ট আমি সেই কোনো কিছুকে সরাসরি জাস্ট আমার একটা প্রক্রিয়ার মাধ্যমে, কোনো একটা আমি বা কোনো একটা ব্যক্তি সেই মানসিক প্রক্রিয়ার মাধ্যমে সে কোনো একটা সরাসরি একটা বিষয় দেখছে বা প্রত্যক্ষণ করছে। তাহলে আর কিন্তু যা দেখা যায় বা প্রত্যক্ষিত হয়, যে জাস্ট সরাসরি আমি কোনো কিছু দেখছি, দেখার যে প্রক্রিয়াটা, সেটা কি যে সংবেদন, যে জিনিসটা যে মানসিক প্রক্রিয়ার সাথে কোনো একটা ব্যক্তির মানসিক প্রক্রিয়ার সাথে জড়িত। কিন্তু যা দেখা যায় বা প্রত্যক্ষিত হয় মানে কি, আমি যে আমার যে অভিজ্ঞতার বিষয়গুলো, আমি দেখার পরে যে আমার যে অভিজ্ঞতার বিষয়গুলো আসতেছে, যে আমি কী বিষয়গুলো দেখছি, কোনগুলো দেখছি, কোন উপাত্তগুলো দেখছি, যে তাহলে কি সেই অভিজ্ঞতা অর্জনের যে বিষয়গুলো, সেগুলো বলতে যে সেগুলো ব্যক্তির সাথে সম্পর্কযুক্ত নয়। অর্থাৎ বস্তু সম্পর্কে আমাদের সংবেদনটি ব্যক্তির অনুভূতির উপর নির্ভরশীল নয়।
ব্যক্তি কর্তৃক উপাত্ত প্রত্যক্ষিত না হলেও উপাত্তের অস্তিত্ব রয়েছে। তাহলে কি যে সংবেদোপাত্ত বিষয়টা এমন যেটি কোনো একটা ব্যক্তি কর্তৃক প্রত্যক্ষিত না হলেও সংবেদোপাত্ত কি, তাহলে কি সংবেদোপাত্ত বা ইন্দ্রিয়পাত্ত এমন বিষয়, এমন কিছু জিনিস যেগুলো কি কোনো ব্যক্তির সরাসরি প্রত্যক্ষ না করলেও সেগুলোর অস্তিত্ব থাকতে পারে। এরপরে যে বিষয়টা বলা হয়েছে সেগুলো হচ্ছে ইন্দ্রিয়পাত্য বা সংবেদপাত্য এবং জড়বস্তুর সম্পর্ক। তাহলে কি যে ব্যক্তির সাথে ইন্দ্রিয়পাত্য সম্পর্ক আছে কিনা, আবার জড়বস্তুর সাথে ইন্দ্রিয়পাত্য বা সংবেদপাত্য সম্পর্ক আছে কিনা। মূলের মতে আমরা জ্ঞান লাভ করি ইন্দ্রিয়পাত্যর মাধ্যমে। ইন্দ্রিয়পাত্য জ্ঞেয়বস্তু থেকে উৎপন্ন হয়। জ্ঞেয়বস্তু হিসেবে জড়দ্রব্য ইন্দ্রিয়পাত্য সৃষ্টি করে, কিন্তু ইন্দ্রিয়পাত্য এবং জড়বস্তু এক ও অভিন্ন নয়। মূল তাই বলেন যে আমি যখন আমি কোনো বস্তুকে দেখি তখন আমি বস্তুর ইন্দ্রিয়পাত্য দেখি, বস্তুকে নয়। বস্তু দেখা একটি মানসিক প্রক্রিয়া যাকে মূর সংবেদন বলেছেন, কিন্তু বস্তু আধেয় বা উপাত্ত হচ্ছে ইন্দ্রিয়পাত্য। এই সম্পর্কে মূর বলেন, আমি আরও সুস্পষ্ট করে বলতে চাই যে ইন্দ্রিয়পাত্য হলো এমন কিছু যা সরাসরি প্রত্যক্ষিত হয়। ইন্দ্রিয়পাত্যের সাথে জড়বস্তুর ব্যাখ্যা করতে গিয়ে মূর বলেন ইন্দ্রিয়পাত্য হলো কোনো বস্তু সম্পর্কে সরাসরি প্রত্যক্ষণ। আর জড়বস্তুটা কি, জড়বস্তু হলো এমন যা স্থানের মধ্যে বিস্তৃত এবং যা স্থান জুড়ে নেই, সেই বস্তুকে জড়বস্তু বলা যায় না। কিন্তু ইন্দ্রিয়পাত্য কোনো স্থান জুড়ে থাকে না, তাই ইন্দ্রিয়পাত্য এবং জড়বস্তু এক নয়। প্রত্যক্ষণের ক্ষেত্রে এদের মধ্যে সম্পর্ক স্থাপিত হয়। ইন্দ্রিয়পাত্য সরাসরি প্রত্যক্ষণ করা যায়, কিন্তু জড়বস্তুকে সরাসরি প্রত্যক্ষণ করা যায় না। তাহলে এখানে কি বলা হয়েছে যে যে আমি যখন আমি কোনো বস্তুকে দেখি, কোনো একটা বস্তু বা কোনো একটা জড়বস্তুকে আমি যখন দেখি, আমার এই যে দেখাটা যে কোনো একটা বস্তুকে যদি আমি বস্তুকে দেখি তখন আমি কি সেই বস্তুটাকে আসলে দেখছি, আমি সেই বস্তুটাকে আসলে দেখছি। আমরা বস্তুর যে ইন্দ্রিয় উপাত্ত, বস্তুটার মধ্যে কি কি আছে, আমরা যে বিষয়গুলো দেখছি, যেমন ওই যে মূল তার উদাহরণ দিয়ে স্পষ্ট করেছেন যে খাম ধরুন, খামকে যদি একটা বস্তু বলে যে খাম একটা বস্তু, তাহলে কি আমি কি খামকে দেখছি? না, আমরা খামের যে উপাত্তগুলো, যে খামের রঙটা সাদা বা কালো বা লাল হতে পারে সেটা দেখছি। তারপরে এটা আকার, এটা খামটা এটা গোল না চারকোনা না কীরকম না ত্রিভুজাকৃতির, সেটা এবং আকৃতি এটা কেমন। তাহলে কি এই যে উপাত্তগুলো দেখছি সেই তাহলে কি যে আমি বস্তুর উপাত্তগুলো দেখছি, বস্তুকে নয়। তাহলে কি বস্তু দেখা একটা মানসিক প্রক্রিয়া যাকে মূল সংবেদন বলেছেন। তাহলে কিন্তু বস্তু আধেয় বা উপাত্ত হচ্ছে ইন্দ্রিয়পাত্য। তাহলে যে বস্তু যে মূল বিষয়গুলো আমি দেখছি সেগুলোই হচ্ছে ইন্দ্রিয় উপাত্ত। তাহলে কি যে ইন্দ্রিয়পাত্য হলো এমন কিছু যা সরাসরি প্রত্যক্ষিত হয়। তাহলে কি যে ইন্দ্রিয়পাত্যগুলো কি, যে এমন কিছু যা সরাসরি প্রত্যক্ষিত হয় ইন্দ্রিয়পাত্যের সাথে। তাহলে কি আর জড়বস্তু হচ্ছে এমন বিষয় যা কোনো স্থানের মধ্যে বিস্তৃত, আর যা স্থান জুড়ে নেই সেই বস্তুকে জড়বস্তু বলা যায় না। তাহলে কি যে ইন্দ্রিয়পাত্য কোনো স্থান জুড়ে থাকে না, তাহলে ইন্দ্রিয়পাত্য কোনো স্থান জুড়ে থাকে না, তাই ইন্দ্রিয়পাত্য এবং জড়বস্তু এক নয়। তাহলে কি প্রত্যক্ষণের ক্ষেত্রে এদের মধ্যে সম্পর্ক স্থাপিত হয়। ইন্দ্রিয়পাত্য সরাসরি প্রত্যক্ষণ করা যায়, কিন্তু জড়বস্তুকে সরাসরি প্রত্যক্ষণ করা যায় না। তাহলে কি প্রত্যক্ষণের ক্ষেত্রে যে বিষয়টা, তাহলে কি ইন্দ্রিয়পাত্যকে আমরা সরাসরি প্রত্যক্ষণ করতে পারি, কিন্তু জড়বস্তুকে সরাসরি প্রত্যক্ষণ করা যায় না। তাহলে কি যে এই বিষয় দিক থেকে তাদের ইন্দ্রিয়পাত্যের সাথে জড়বস্তুর যে মূল সম্পর্কটা বা পার্থক্যটা কি, যে এখানে তোমাদের কাছে স্পষ্ট হয়ে উঠল। তাহলে এই আলোচনা থেকে আমরা যে বিষয়টা বুঝলাম যে মূর একজন বাস্তববাদী দার্শনিক হওয়া সত্ত্বেও ইন্দ্রিয় উপাত্ত প্রত্যক্ষণ করা এবং জড়বস্তুকে প্রত্যক্ষণ করাকে এক বিষয় বলে মনে করেননি। তার মতে ইন্দ্রিয় উপাত্ত হচ্ছে জড়বস্তু থেকে উৎপন্ন এবং আমাদের সংবেদনের বিষয়বস্তু। আমাদের ইন্দ্রিয় সংবেদনে এই ইন্দ্রিয় উপাত্ত ধরা পড়ে, জড়বস্তু ধরা পড়ে না। তিনি কি বলেছেন, তবে ইন্দ্রিয়পাত্য জড়বস্তুরই যথার্থ শাসত্তা। তাহলে কি ইন্দ্রিয়পাত্য জড়বস্তুর সত্তা, কিন্তু মূলের মধ্যে জড়বস্তুকে আমরা এক ধরনের অনুমানের মাধ্যমে জানি, আর তার মাধ্যম হলো ইন্দ্রিয় উপাত্ত। তাহলে কি যে মূল এমন একজন বাস্তববাদী দার্শনিক যিনি ইন্দ্রিয়পাত্যকে প্রত্যক্ষণ করা এবং জড়বস্তুকে প্রত্যক্ষণ করা এক বিষয় বলে মনে করেননি। তিনি বলছেন যে ইন্দ্রিয় প্রত্যক্ষণ, তাহলে কি ইন্দ্রিয়পাত্য প্রত্যক্ষণ করা এক জিনিস আর জড়বস্তু হচ্ছে আরেক জিনিস। তাহলে কি তাহলে এই যে ইন্দ্রিয়পাত্য হচ্ছে, তাহলে কি ইন্দ্রিয় উপাত্তটা কি জড়বস্তু থেকে উৎপন্ন, কিন্তু আমাদের সংবেদনের বিষয়
বিষয়বস্তু, কারণ জড়বস্তুর মধ্যেই ইন্দ্রিয় উপাত্তটা আছে, কিন্তু সেটা আমাদের জাস্ট আমার দেখা, ওই যে আমি কোনো কিছু দেখলাম যে সংবেদন, সেই সংবেদনের বিষয়বস্তু। তাহলে কি আমাদের ইন্দ্রিয় সংবেদনে এই ইন্দ্রিয় উপাত্ত ধরা পড়ে। তাহলে কি যে এই যে আমার সংবেদনে আমার জাস্ট আমার চোখ দিয়ে আমার যে আমার ইন্দ্রিয়ের মাধ্যমে যে আমি দেখছি কোনো কিছু, যে আমার চোখের সামনে আসলো, যে আমার সংবেদন হলো, তাহলে কি এই ইন্দ্রিয়, তাহলে কি এই যে এই সংবেদনে এই কি ধরা পড়লো, যে আমার ইন্দ্রিয় উপাত্ত ধরা পড়লো। তাহলে কি সংবেদনে কিন্তু আমার জড়বস্তু ধরা পড়লো না। যেমন শুধু যদি খামের কথা বলে যে খামটা ধরা পড়লো না, খামের যে আকার আকৃতি বাহ্যিক যে বিষয়গুলো সেটাই ধরা পড়লো, সেটাই হচ্ছে ইন্দ্রিয় উপাত্ত। তাহলে কি, তাহলে তবে ইন্দ্রিয় উপাত্ত জড়বস্তুরই যথার্থ সারসত্তা। তাহলে আবার এটাও বলা হয়েছে যে এই যে ইন্দ্রিয় উপাত্তটা কি, সেটা জড়বস্তুরই যথার্থ সার, কোনো একটা জড়বস্তুর মূল সারসত্তা ইন্দ্রিয় উপাত্ত, কিন্তু আমরা জড়বস্তুকে দেখি না, ইন্দ্রিয় উপাত্তকেই দেখি। আর জড়বস্তুকে আমরা যে জানি বা বুঝি সেটা হচ্ছে কি জাস্ট একটা অনুমানের মাধ্যমে, আর এর মূল বিষয়টা কি ইন্দ্রিয় উপাত্ত। আচ্ছা, এই যে আমরা মূঢ়ের সংবেদপাত্য ও সংবেদন সম্পর্কে আলোচনা করলাম, যে জাস্ট সংবেদনটা কি জাস্ট কোনো কিছু দেখা, জাস্ট প্রত্যক্ষণ করা বা দেখা, যে এবং সেটা কি জাস্ট একটা মানসিক প্রক্রিয়া, আমার কোনো কিছু সম্পর্কে জানার যে মানসিক প্রক্রিয়া জাস্ট দেখা, সেটাই হচ্ছে সংবেদন। এবং সংবেদপাত্যটা কি, তাহলে আমি কি দেখলাম, আমি কোনো বস্তু বা কোনো বস্তু সম্পর্কে বা জড়বস্তু সম্পর্কে আমি কি দেখলাম, আমি তার কি কি উপাদান দেখলাম, আমি মূল কি আমার চোখের সামনে উপস্থাপিত হলো, ইন্দ্রিয় প্রত্যক্ষণের মাধ্যমে আমি কোন বিষয়ে জ্ঞান অর্জন করলাম, সেগুলোই হচ্ছে ইন্দ্রিয় উপাত্ত। তাহলে এই যে মূঢ়ের এই ইন্দ্রিয় প্রত্যক্ষণ এবং সংবেদপাত্য এবং সংবেদনের মধ্যে কিছু সমালোচনাও আমরা দেখতে পাই, যে মূঢ় বস্তুসমূহের মৌলিক উপাদানসমূহকে সংবেদপাত্য বলেছেন। সংবেদনে প্রদত্ত এই উপাত্ত বা আদেয়সমূহকে বস্তুর মৌলিক সত্তা, অর্থাৎ সংবেদপাত্য বস্তু ও মৌলিক বা আসল সত্তা। একই বস্তু ভিন্ন ভিন্নভাবে প্রত্যক্ষিত হলে একই বস্তু সংবেদপাত্য ব্যক্তির সংবেদনে একইভাবে প্রদত্ত হয়, কিন্তু আমরা এরকম অনেক সময় লক্ষ্য করি যে একটি গাছ বা অন্য কোনো প্রকার বস্তু কাছ থেকে বা নিকট থেকে বড় দেখায়, অথচ দূর থেকে অপেক্ষাকৃত ছোট দেখায়। বস্তুর উপাত্ত তাহলে আমাদের সংবেদনে একইভাবে বা অভিন্নভাবে প্রদত্ত হয় না। মূঢ় যদিও এ ধরনের একটি সম্ভাব্য সমালোচনার জবাবে বলেন যে গাছটি দূর থেকে বড় দেখায়, কাছ থেকে একে অপেক্ষাকৃত ক্ষুদ্র দেখায় না, কাছ থেকে একে অপেক্ষাকৃত ক্ষুদ্র দেখায় না, বরং ক্ষুদ্র বলে মনে হয়, তাকেই আমরা ক্ষুদ্র বলে দেখি বা বিশ্বাস করি। অতএব এখানে কোনো কিছুকে ক্ষুদ্র মনে করা এবং ওই বস্তুকে ক্ষুদ্র বলে দেখা বা বিশ্বাস করা, এর মধ্যে তেমন কোনো পার্থক্য আছে বলে মনে হয় না। আচ্ছা, এরপর বলছে যে মূল জড়বস্তু অস্তিত্ব সাধারণ জ্ঞানের মাধ্যমে প্রমাণ করেন। তার সাধারণ জ্ঞানমূলক মতবাদ অনুসারে আমরা সুনিশ্চিতভাবে জড়বস্তুর অস্তিত্বকে জানি এবং বিশ্বাস করি যে জড়বস্তু সত্য, কিন্তু মূলের জ্ঞান তত্ত্বে আমরা আবার লক্ষ্য করব যে জড়বস্তুকে আমরা সরাসরি জানি না, সরাসরি জানি আমরা বস্তুকে জানি আমরা সংবেদপাত্যের মাধ্যমে। তাহলে কি, যে মূল জড়বস্তুর অস্তিত্ব সাধারণ জ্ঞানের মাধ্যমে প্রমাণ করেন, তার সাধারণ জ্ঞানমূলক মতবাদে অনুসারে বলা যায় আমরা সুনিশ্চিতভাবে জড়বস্তুর অস্তিত্বকে জানি, বিশ্বাস করি যে জড়বস্তু সত্য, কিন্তু আবার মূলের জ্ঞান তত্ত্বে তিনি আবার বলেছেন যে জড়বস্তুকে আমরা সরাসরি জানি না, যেটা তিনি জড়বস্তুর অস্তিত্বের কথা বলেছেন সাধারণ জ্ঞানমূলক মতবাদে। তিনি একদিকে বলছেন যে জড়বস্তুর অস্তিত্ব আছে, আমরা বিশ্বাস করি যে জড়বস্তু সত্য, আবার তিনি তার জ্ঞান তত্ত্বে আবার এইভাবে বলেছেন জড়বস্তুকে আমরা সরাসরি জানি না। তাহলে সরাসরি জানি কি, তার উপাত্তকে। তাহলে একইভাবে তিনি বলছেন যে জড়বস্তু সত্য, আবার আমরা জড়বস্তু জানি না, তার উপাত্তকে জানি, বস্তুকে জানি তার সংবেদপাত্যের মাধ্যমে বা তার উপাত্তের মাধ্যমে। তাহলে কি, এখানে কিন্তু একটা বিভ্রান্তি তৈরি হচ্ছে, এখানে কথাটা সঙ্গতিপূর্ণ নয়। তাহলে এখানে দেখা যাচ্ছে যে প্রথমোক্ত তার যে মতবাদে বস্তুকে আমরা সরাসরি জানি, দ্বিতীয়ত মতবাদে বস্তুকে আমরা সরাসরি জানি না। তাহলে প্রথমোক্ত মতবাদে ব্যক্তি ও বস্তুর মধ্যে কোনো মধ্যস্থকারী নেই, কিন্তু দ্বিতীয় মতবাদে ব্যক্তি ও বস্তুর মধ্যে মধ্যস্থতাকারী সংবেদপাত্যের ভূমিকা রয়েছে। তাহলে এখানে এই যে বলা হয়েছে প্রথমোক্ত মতবাদে মূল একজন নির্বিচারীবাদী বলে পরিচিত, কিন্তু দ্বিতীয় মতে একজন সংশয়বাদী। তাহলে কি, তাকে
এই যে বাস্তববাদী দার্শনিক বিশ্লেষণী এবং বাস্তববাদী দার্শনিক মুর তাকে তাহলে কি তারই বক্তব্য থেকে একবার তাকে নির্বিচারবাদী বলা যাচ্ছে, আবার তাকে সংশয়বাদীও বলা হয়েছে। কারণ তিনি একদিকে এই যে জড়বস্তুর অস্তিত্ব সেটাকে তিনি সত্য বলছেন, সেদিক থেকে বলা হয়েছে যে তিনি এখানে ব্যক্তি বস্তুর মধ্যে কোনো মধ্যস্থতাকারী নেই, নির্বিচারবাদী। আবার তিনি বলছেন যে আমরা জড়বস্তুকে জানি, সেটা আমরা জড়বস্তুকে সরাসরি জানি না, কোনো উপাত্তের মাধ্যমে জানি। ঠিক আছে, তাহলে কি এখানে তিনি একটা মাধ্যমের কথা বলেছেন যেটা সংবেদপাত্য, সেই হিসেবে তাহলে কি তাহলে তিনি আবার সংশয় মানে উপাত্তের মাধ্যমে জানি, তাহলে সেই হিসেবে তাকে সংশয়বাদী বলা হয়েছে। তাহলে এই যে আমরা তাহলে কি যে আমরা মুরের যে সংবেদপাত্য সম্পর্কে জানলাম, তাহলে কি এটা তার প্রকৃতপক্ষে তার সাধারণ জ্ঞানমূলক ধারণার সাথে সামঞ্জস্যপূর্ণ নয়। মুর তার সাম এন্ড প্রবলেমস অফ ফিলোসফি গ্রন্থে সব কিছুই সহজ সরল সাধারণভাবে সাধারণ জ্ঞানের মাধ্যমে বা কমন সেন্সের মাধ্যমে সব কিছু বর্ণনা করেছেন। কিন্তু এখানে দেখা যাচ্ছে যে মুরের সংবেদপাত্য আবার সাধারণ জ্ঞানমূলক যে ধারণা সেটার সাথে সামঞ্জস্যপূর্ণ নয়। তাহলে আমরা এতক্ষণ যে বিষয়গুলো দেখলাম যে মুর, জর্জ এডওয়ার্ড মুর তার সাম এন্ড প্রবলেমস অফ ফিলোসফি গ্রন্থে সংবেদন এবং সংবেদপাত্য সম্পর্কে আলোচনা করেছেন। তাহলে জিনিসটা খুবই মানে মনে হয় যে কাছাকাছি সংবেদন এবং সংবেদপাত্য, তার মধ্যেও তিনি খুব নিখুঁতভাবে সেটার পার্থক্যটা ফুটিয়ে তুলেছেন। এবং জাস্ট তিনি কী বলেছেন যে আমরা এক কথা যেটা দেখতে পাচ্ছি যে সংবেদনটা হচ্ছে জাস্ট আমার ইন্দ্রিয় প্রত্যক্ষণে যে আমার যে প্রত্যক্ষণ করা, আমি যে দেখছি জাস্ট দেখাটা, তো দেখা যে আমার যে দেখা যে মানসিক প্রক্রিয়া, আমার যে কোনো কিছু সম্পর্কে অভিজ্ঞতা অর্জনের যে মানসিক প্রক্রিয়া, সেটাই হচ্ছে আমার সংবেদন। জাস্ট সেটা কি যে আমার দেখার মাধ্যমে আমি অভিজ্ঞতা অর্জন করছি একটা প্রক্রিয়ার মাধ্যমে, সেটাই দেখাটা একটা প্রক্রিয়া, দেখার মাধ্যমে আমি অভিজ্ঞতা অর্জন করছি, তাহলে সেটা কি সংবেদন। আর বলছি যে সংবেদপাত্য কি যে আমি অভিজ্ঞতা অর্জন করছি যে কোন কোন বিষয় অভিজ্ঞতা অর্জন করছি, যে কি কি দেখছি, যে তাহলে কি তাহলে যে আমি যে বিষয়গুলো দেখছি সেগুলো হচ্ছে যে বিষয়গুলো সম্পর্কে আমার ইন্দ্রিয় প্রত্যক্ষণে আমার যে বিষয়গুলো ধরা পড়ছে, যে মূল বিষয়গুলা, সেগুলো হচ্ছে ইন্দ্রিয়পাত্য বা সংবেদপাত্য। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমি আশা করব এই সাম এন্ড প্রবলেমস অফ ফিলোসফি গ্রন্থের সংবেদপাত্য এবং সংবেদন সম্পর্কে মোটামুটি তোমাদের একটি ধারণা হয়েছে। তো প্রিয় শিক্ষার্থীরা, আজকে এই পর্যন্তই। তোমরা সবাই সুস্থ থাকো, ভালো থাকো, নিরাপদে থাকো। আল্লাহ হাফেজ।